মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আচ্ছা, আপনি ছোটবেলায় কারোর প্রেমে পড়েছিলেন? যদি না পড়ে থাকেন তবে প্রশ্নটা করার জন্য দুঃখিত। তবে যারা পড়েছে তাদের জন্য আরও একটি প্রশ্ন। আচ্ছা, সেই মানুষটি কি এখনো টিকে আছে? কি বলেন, নেই? আরে না না মশাই, প্রথম ভালোবাসা কি কখনো ভোলা যায়? হ্যাঁ, সে থেকে যায় মনের কোনো এক গোপন কোটরে। আজ ঠিক সেই কোটরে হানা মারতে এলাম আমি। কিভাবে জানতে হলে শুনতে থাকুন লেখক সাত্তকী বসুর কলমে সে আছে। বেশ বিরক্তই লাগলো নীলের। অনিশার তাকে ডাকার জায়গা পেল না। মেয়েটা বড় অদ্ভুত, যেখানে সেখানে ডেকে বসে। আর নীলেরই বা কি হয়েছে? অনিশার ডাকে সাড়া না দেওয়ার ক্ষমতা তার যেন আর নেই। অসুবিধা কিছুই ছিল না। গরমকাল, সন্ধ্যে 7টা, কিন্তু বাঁধ সেধেছে আকাশ। বৃষ্টি পড়ছে না ঠিকই, কিন্তু শেষ ভাদ্র মাসের আকাশ চমকে চমকে উঠছে ক্ষণে ক্ষণে। আর সেই সঙ্গে প্রচণ্ড হাওয়া যেন উড়িয়ে নিয়ে যেতে চায়। একটু আগেই ফোনটা এসেছিল। আকাশ তখন গজরাতে শুরু করেছে। ফোনের ওপার থেকে অনিশা সেই মিষ্টি গলায় বলেছিল, শোন না, একবার চৌধুরীদের বাড়ি থেকে আসবি রে। নীল কাঁচু মাচু হয়ে বলল, কিন্তু বড় আকাশ ডাকছে রে। অনিশা ওদিক থেকে খিলখিল করে হেসে উঠে বলেছিল, ভিতর ডিম। হে, তুই পুরুষ মানুষ? ছি ছি। নীলকে কেউ ভীতু বললে তার মাথা যেন সব তালগোল পাকিয়ে যায়। ও বলেছিল, আচ্ছা তুই অপেক্ষা কর, আমি আসছি। বাড়িতে ঢপ দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে সে এখন বুঝতে পারল বড্ড বড় ভুল করে ফেলেছে সে। চণ্ডীমণ্ডপ পেরোতে না পেরোতেই ঝপ করে কারেন্টটা চলে গেল, আর সব যেন অন্ধকার হয়ে গেল। সেই সঙ্গে হাওয়ার জোর বেড়েছে আরও অনেক। নীল এখন খালপাড়ে সরু রাস্তাটায় এত জোরে হাওয়া দিচ্ছে যে সাইকেলে চেপে এগোনো তাই মনে হচ্ছে। এখনই বোধ হয় উড়িয়ে নিয়ে যাবে তাকে সমেত। চারপাশে সরবনে খটখট করে আওয়াজ হচ্ছে জোরে জোরে। মনে হচ্ছে যেন শত সেনা ছুটে চলেছে মহারণে। আকাশের বুক চিরে একটা নীল আলোর শিখা খেলে গেল মাঠের ওপর দিয়ে। আর সেই সঙ্গে কড়কড় করে শব্দ করে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। এতটাই জোরে আওয়াজ যে নীলের কানে তালা ধরে গেল। নীল মনে মনে ভাবল, কিছু ভুল করে ফেললাম না তো? আর না এলেও কালকে স্কুলে গেলে ভিতু ভিতু বলে সবাই খচাবে। সাইকেল নিয়ে কোনো ক্রমে চৌধুরী বাড়ির চৌহদ্দিতে এসে দাঁড়ালো। তখন হাওয়া আরও বেড়েছে ঠিকই, কিন্তু এত বড় অট্টালিকা যে এইখানে এসে তার দাপট অনেকাংশে কমে গেছে। বিদ্যুতের এক ঝলকে সেই বাড়িটা দেখা গেল। প্রাচীন কোনো এক সময় স্তব্ধ হয়ে আছে বিরাট এই অট্টালিকা। দিনের বেলাতেও যেখানে পা দিতে ভয় পায়, সেখানে কিনা রাতে। নীল বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকলো, অনিশা, অনিশা। না, ভেতর থেকে কারোর কোনো সাড়া এলো না। নীল সাহস করে বাড়ির ভেতরে পা রাখতেই আবার প্রচণ্ড শব্দ করে আরেকটা বাজ পড়ল। সেই বেগুনি আলোয় নীলের চোখে স্পষ্ট হয়ে উঠল উঠোনের একপাশে পুঁতে রাখা দুর্গা পুজোর হাঁড়িকাঠ। আরও ভয় পেয়ে নীল চিৎকার করে ডাকল, অনিশা, তুই কি আছিস এখানে? এলে বেরিয়ে আয় না রে। কি বলবি বলছি, তাড়াতাড়ি বল। কোনো উত্তর এলো না। কেবল গ্রামের শেষ প্রান্তে মাঠের ধারে এই পোড়ো জমিদার বাড়ির দেওয়াল প্রতিধ্বনিত করল এই শব্দগুলো। কাতর কণ্ঠে নীল বলে উঠল, ওরে, তুই থাকলে বেরিয়ে আয় না রে, আমার যে বড় ভয় করছে।
এমন সময় সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পাশেই একটা পোড়ো ঘরে ধূপ করে কিছু যেন পড়ার শব্দ হলো, আর তারপরে ধাপ্পা। বলে কেউ একটা নীলের ঘাড়ে লাফিয়ে পড়তেই তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে জ্ঞান যায়। ঠিক এমন সময় নরম একটা হাতের স্পর্শে তার জ্ঞান যেন ধীরে ধীরে ফিরতে লাগলো। তুই না একটা ভীতু, না না পাগল। তোকে কোনোটা বললেই কম বলা হয় না, বুঝলি রে? নীল রেগে মেগে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই প্রচন্ড দুর্গম পরিবেশ আর এসব জায়গায় কেউ ডাকে? অনিশা স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিল, এর থেকে আমার ভিতুরামকে আদর করার ভালো জায়গা যে একটাও নেই। নীল ভয়ময় বলল, আরে আরে, তুই কি পাগল নাকি? অনিশা নীলের মাথার চুল খামচে ধরে বলল, আমার ভিতুরামের জন্য নিবেদিত। দেখ দেখ আকাশটাতে কেমন মেঘ করেছে, এবার তো ঝমঝম করে বৃষ্টি নামবে। বৃষ্টি, পোড়ো বাড়ি, শ্যাওলার গন্ধ, আর আমি আমার ভিতুরামের সাথে রোম্যান্স করছি। কম্বোটা কেমন বল? নীল আমতা আমতা করে বলল, কম্বোটা ভালো, কিন্তু এইখানে সামনে তো 12-এর বোর্ড এক্সাম, তারপরে যদি আবার বৃষ্টিতে ভেজা হয় তাহলে তো শরীর খারাপ করবে রে। আর এই বাড়িতে যদি ভূত থাকে। নীলের কথা শেষ হতে না হতে অনিশা হো হো করে হেসে উঠল। কিচ্ছু হবে না, ভিতুরাম তোকে সাধে বলি? বলতো কত কষ্ট করে সব ব্যবস্থা করলাম, আর তুই সবসময় মেজাজটাই নষ্ট করে দিস। আয় না। এই বলে জোর করে অনিশা নিজের ঠোঁট ডুবিয়ে দিল নীলের মুখে। আর কি অদ্ভুত, সেই সঙ্গে আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামলো, যেন বৃষ্টি এতক্ষণ অপেক্ষা করছিল তাদের দুজনের ঠোঁট কখন মিলবে, আরো তালে তালে আকাশ থেকে নেমে আসবে। বাবু, আপনাকে রাতের খাবার দেব, 10টা তো বাজলো। অবিনাশের গলায় চিত্র পরিচালক নীল সেনগুপ্ত চোখ খুললেন। শিলংয়ের পাহাড়ে তখন প্রবল বৃষ্টি নেমেছে। এতক্ষণ তার কৈশোরের সুখ স্মৃতিতে তিনি মগ্ন ছিলেন। ঘোর কাটল মেট অবিনাশের কণ্ঠে। নীল বললেন, দাও, তবে মিনিট 40 পরে দাও, আমি ড্রিঙ্কটা ততক্ষণে শেষ করি। বোতল থেকে খানিকটা স্কচ ঢালতে ঢালতে বললেন, অবিনাশ, বারবিকিউ করেছো তো চিকেনটা? হ্যাঁ বাবু। তবে তুমি এখন এসো। আচ্ছা বাবু। এই বলে সে চলে গেল। পর্দা সরিয়ে তিনি দেখতে পেলেন আকাশ দাপাদাপি করছে। বড় পাহাড়ের মাথায় নাচন কোদন শুরু করেছে কুয়াশা রঙের বৃষ্টির মেয়েরা। পর্দা সরিয়ে স্কচ গলায় ঢেলে দিতে তার মনে পড়ল, ক্লাস 10-এর ছাত্র নীল সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। সাইকেলটায় ভালো পাম্প নেই, তাই টেনে নিয়ে যেতে তার যেন জীবন পেরিয়ে আসছে। বাবাকে কতবার সে বলেছে একটু পাম্প দিয়ে দেবে, ও সবটা পারে না। বাবার স্কুলে বেরোনোর আগে দেওয়ার সময় পাননি। অগত্যা এই সাইকেলটাকে নিয়েই সে স্কুলে এসেছিল, আর এই সাইকেলটা ঠেঙিয়ে এখন তাকে মাইল ডাক যেতে হবে। পথে আস্তে আস্তে সে দেখতে পেল বিনোদিনী দেবী বালিকা বিদ্যালয়ের ছুটি হয়ে গিয়েছে। কাতারে কাতারে মেয়েরা বাড়ি ফিরছে, হালকা নীল রঙের চুড়িদার আর সাদা প্যান্ট পরনে। নীল ওসব পাত্তা দেয় না, সেই ক্লাসের ফার্স্ট বয়। ওসব দেখা বা মেয়েদের সাথে ইয়ার্কি ফাজলামি করার সময় তার নেই। রাস্তায় যেতে যেতে বসুদের মাঠ পড়ে। সে বিস্তৃত মাঠের শেষে পুকুর, আর মাঠের মাঝখানে বসুদের ভগ্ন দোল মন্দির। সবুজ ঘাসের ওপর সূর্যিমামা অস্ত যেতে যেতে যেন কমলা আবির ছড়িয়ে দিয়েছে। দূরে পুকুরের দিকে চোখ দিলে দেখা যাবে ছোট্ট ছোট্ট হিরের কুচি যেন দোল খাচ্ছে ঢেউয়ের সাথে, আর হাঁসগুলো সেই হিরের কুচি সারা গায়ে মেখে নিচ্ছে। এইসব দেখতে দেখতে সে সাইকেল চালিয়ে যাচ্ছিল। ফট করে একটা আওয়াজ হলো, আর নীল সাইকেল থেকে পড়ে যেতে যেতে দেখল তার সাইকেলের সামনের চাকায় ধাক্কা মেরেছে
একটা মেয়ের পিছনের চাকা। মেয়েটি পড়ে যেতে নিজেকে সামলে নিয়েছে। নীল তাড়াতাড়ি সাইকেল রেখে মেয়েটিকে বলল, লাগেনি তো? মেয়েটি কোনো ক্রমে মাটি থেকে উঠে নীলের দিকে মুখ ঘোরাতেই যেন সূর্যদেব একদলা কমলা আবির তার মুখে ছুঁড়ে দিল, আর তার খোলা চুল এমনভাবে বাতাসের সাথে খেলা করে তার পিঠে আছড়ে পড়ল, কিসের যেন সুন্দর একটা গন্ধ আবেশিত করল নীলকে। মেয়েটি ঝাঁঝালো অথচ কি মিষ্টি একটা সুরে বলল, সাইকেলটা দেখে চালাতে খুব কষ্ট হয়, তাই না? সরি, আমি আমি আসলে মেয়েটি ঝাঁঝ নিয়ে তেড়ে এসে বলল, আমার হাতটা যে কেটে গেল। এই বলে ঠোঁট বেঁকিয়ে কাঁদতে শুরু করলো। নীল কি বলবে ভেবে না পেয়ে মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বলল, কই কই কোনখানে? দেখি দেখি দেখি। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, থাক, আর ঢং করতে হবে না, আমার হাতটা কেটে গেছে। নীল কি করে পরিস্থিতি সামাল দেবে বুঝতে না পেরে পকেটে হাত ঢুকিয়ে দেখলো গোটা 20 টাকা আছে। বলল, এই ফুচকা খাবি? ওই পঞ্চানন মন্দিরের সামনের ফুচকাওয়ালাটা কিন্তু হেব্বি বানায়। মেয়েটা এবারে কান্না থামিয়ে বলল, খাওয়াবি? আরে হ্যাঁ তো। মেয়েটি এবার একটু দাঁত নিয়ে বলল, এই, তুই আমাকে তুই বললি কেন? নীল মাথা চুলকে বলল, যখন তুই চুড়িদার পরে আছিস, স্কার্ট পরে নেই, তখন তুই 9 কিংবা 10-এ পড়িস। সুতরাং আমিও 10-এ, তাই তুই বলতেই পারি। আমি বিনোদিনীর ক্লাস 10-এর ফার্স্ট গার্ল, তুই জানিস? নীল কলারটা তুলে একটু স্টাইল দিয়ে বলল, আমিও বিদ্যাসাগর বয়েজের ফার্স্ট বয়, ওই ক্লাস 10, বুঝলি? মেয়েটা গলা ঝেড়ে বলল, তা ফুচকা কখন খাওয়াবি? নীল এবারে বলল, আগে তোর হাতটা দেখি, এ রক্ত বেরোচ্ছে যে। আমি ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি, দে দে দে। এই বলে নীল পাশের কল থেকে খানিকটা পরিষ্কার জল নিয়ে এসে মেয়েটার হাত ধরল। এই তার প্রথম কোনো মেয়ের হাত ধরা। হাতটা যতটা কনফিডেন্স নিয়ে সে ধরল, ততটাই বুকের ভিতর তার শিহরণ তৈরি হলো। এত নরম, এত মোলায়েম একটা হাত, হাতের ওপর পরিচর্যায় থাকা লম্বা নখ, আর তার ওপরে কালো নেল পলিশ, আর মাঝের আঙুলে একটা সোনার আংটি, আর হাতের তালু বরাবর নীলের বেয়াদপির কারণে একটা লম্বা দাগ, আর সেখান থেকে ঝুঁঝিয়ে রক্ত ঝরছে। নীলের হাত কাঁপছে দেখে মেয়েটা বলল, কিরে, ভয় করছে বুঝি ভিতুরাম? নীল কিছু জবাব না দিয়ে কাঁপা কাঁপা হাতে একটু জল দিয়ে ওর হাতটা পরিষ্কার করে দিল। তারপর ব্যাগ থেকে ব্যান্ডেড বের করে লাগিয়ে দিয়ে বলল, এই আর লাগছে না তো তোর? সরি রে। বাবা, আমারও সব অভ্যেস আছে। এখন চল, ফুচকা খাওয়াবি, চল। মেয়েটা হেসে বলল। নীল ব্যাগটা পিঠে নিতে নিতে বলল, অভ্যেস আছে মানে? ওসব বুঝতে হবে না, তুই চল আগে। নীল আর মেয়েটি পাশাপাশি সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে লাগলো। নীল বলল, এই তোর নামটা কি রে? মেয়েটি জবাব দিল, অনিশা, অনিশা মুখার্জি। তোর? নীল হেসে বলল, নীল, নীল সেনগুপ্ত। অনিশা হেসে উত্তর দিল, ভারী সুন্দর নাম তো। তোর নামটাও বা কম কিসে? ও, আমি না বলার আগে তো প্রশংসা করলি না বড়? নীল কিছু বলল না। ততক্ষণে ফুচকাওয়ালার ঠেলা গাড়ির কাছে ওরা এসে গেছে। অনিশা তাড়াহুড়ো করে সাইকেলের স্ট্যান্ড দিয়েই ফুচকাওয়ালার কাছে গিয়ে বলল, ভালো করে মাখো, একটু ছোলা দিও, আর ঝালটা একটু কম, আর টক টক ভাবটা বেশি হয় যেন। আর হ্যাঁ শোনো, পয়সাই ভিতুরাম দেব। নীলের মাথাটা এবার গরম হলো। এই তুই ভিতুরাম বলে ডাকলি কাকে? কেন রে, তোকে। নীল চোখ পাকিয়ে বলল, আমি ভিতুরাম? কে বললো তোকে? বেশ তো, দেখা যাবে। এখন ফুচকা খা। আমি খাবো না, তোর থেকে নিয়ে একটা কি দুটো বড় জোর খেতে পারবো। আমি দেবো কেন? দিবি না? না, আর এটাই তো স্বাভাবিক। আমি ফুচকা, মোমো আর চকলেটের ভাগ কাউকে দিই না। নীল কিরকম একটা অধিকার ফলানোর স্বরে বলল, আমায় দিবি? কে আমার মহান মানুষ রে, চল ভাগ। আমার পয়সা খাচ্ছিস কিন্তু। এই কথাটায় যেন তেলে বেগুনে জ্বলে উঠল অনিশা। বলল, কাকু,
মেখো না, আমি খাবো না। কি স্বার্থপর মানুষ, আমার হাতটা কেটে আমায় সাইকেল থেকে ফেলে দিয়ে আমার আমার খাবার খোটা দিচ্ছে। চোখ মুছতে মুছতে সাইকেলের দিকে এগোতে যাবে এমন সময় নীলের কি মনে হতেই 7-5 না ভেবে অনিশাকে জড়িয়ে ধরল, বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা এই সরি, আমায় একটা কি দুটো দিতে পারবি না বল? আমি তো বেশি খেতে পারি না, আর একটা এক্সট্রা পাতা করব, তাই তোর থেকেই একটা কি দুটো খাবো, তার জন্য এরকমভাবে বললাম, সরি রে। অনিশা মাথা নামিয়ে বলল, সেটা আগে বললেই হতো, শুধু ঝগড়া হলো। এই বলে নীলের হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিরিং করে লাফিয়ে ফুচকাওয়ালার কাছে গিয়ে সে বলল, কাকু মাখো মাখো, ভালো করে মাখো। তোমাদের ঝগড়া দেখছি দিদিমণি, আমাকে আবার মাখা বন্ধ করতে হবে না তো? অনিশা কোমরে হাত দিয়ে পুরো পাড়ার কাকিমার স্টাইলে বলল, আগে না, তুমি মেখে আমায় উদ্ধার করো আর একটু লেবুর রস দাও। এই ভিতরাম, এদিকে আয়, খাবি তো? নীল এবারে ভিতুরাম কথাটা মোটেই শুনতে পায়নি। সে প্রথমবারের ছোঁয়ার যে অনুভূতি, যে আদিম অকৃত্রিম অনুভূতি প্রত্যেক মানুষকে প্রথমবারের জন্য বুঝতে শেখায় যে তুমি পুরুষ, সেই অনুভূতি তো বলে বোঝানো বড় কঠিন। প্রত্যেকটা মানুষের জীবনে সেই অনুভূতি কেবল অনুভূতিতেই থেকে যায়। নীলের একবার মনে হয়েছিল, এটা কে? এর কোনো হেলদোল নেই, অথচ যে ভিতরে ভিতরে পুরো ভেঙে চুরমার করে দিচ্ছে। বাবু, অবিনাশের ডাকে আবার একবার মোহ ভাঙল ডিরেক্টর নীল সেনগুপ্তের। নীল নড়ে চড়ে বললেন, খাবারটা এখানে রেখে দেবে? হ্যাঁ বাবু, দি। অবিনাশ চলে গেল। নীল সেনগুপ্ত হোটেলের ঘরটার দিকে দেখল। সুন্দর ছিমছাম পরিপাটি ঘর, ডিম লাইট জ্বালিয়ে রেখেছেন, স্কচ আর রুম ফ্রেশনারের একটা মিশ্র গন্ধ উড়ে বেড়াচ্ছে ঘরময়। নীলবাবু জানলার পর্দাটা সরিয়ে আরও একবার দেখলেন। না, বৃষ্টির দাপট কমেইনি, বরং বেড়েছে। অবিনাশ খাবার নিয়ে ঘরে ঢুকতেই নীল বলল, বৃষ্টি কেমন পড়ছে বাইরে? বাবু, পাহাড়ে মনে হয় ধস নামবে এবার, যা দেখছি গটিক সুবিধের না মোটে। খাবারটা টেবিলে সাজিয়ে দিতে দিতে বলল অবিনাশ, আমাদের এই স্পট দেখতে কলকাতা থেকে এখানে আসাটা একদমই উচিত হয়নি অবিনাশ। জানি বৃষ্টিতে পাহাড়টা বিপজ্জনক হয়ে ওঠে, তাও কি যে মাথায় খেয়াল উঠলো, তোমাকেও নিয়ে এসে বিপদে পড়লাম এখানে। অবিনাশ খাবারটা টেবিলে সাজিয়ে দিয়ে বলল, না না বাবু, ঝড় বৃষ্টি কখন হবে তা কি মানুষ জানে বলুন? আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নীলবাবু বললেন, তা তো বুঝলাম, কিন্তু যাকে ছাড়ো সেসব কথা, তুমি খেয়ে নাও, আমার খাওয়া হলে তোমায় ডাকছি। বাবু, ঘরের লাইট জ্বালিয়ে দেব? এই ছোট্ট লাইট খেতে পারবেন? মাছ নেই তো, তাহলে আর দরকার কিসের? যাও, তুমি খেয়ে নাও, যাও। অবিনাশ চলে গেল। নীল দেখলেন টেবিলে তাকে দেওয়া হয়েছে রুটি, রাজমা, বারবিকিউ চিকেন যেটা এখনো ধোয়া উঠছে, আর মটন কষা, সঙ্গে রয়েছে স্যালাড। নীল লেবুর টুকরো বারবিকিউ চিকেনের গায়ে ঘষতে ঘষতে ভাবলেন 22 বছর হয়ে গেল, অবিনাশ ছাড়া তার জীবনে আর কেউ নেই। ব্যক্তিগত ভালো মন্দ সবটা দেখে অবিনাশ। এই মানুষটার কাছে তিনি চিরকৃতজ্ঞ। যেখানে যান সেখানেই অবিনাশকে সঙ্গে রাখেন অবশ্যই, কারণ বাড়ির জীবন বলতে যদি কোনো জীবন হয়, সেখানে অবিনাশই তার জীবনের শেষ কথা। বারবিকিউ চিকেনের যে অংশটায় কামড় দিলেন, নীল সেখানটায় লেবুটা একটু বেশি ঘষা দিয়েছিলেন। তার মনে পড়ে গেল। ফুচকাটা মুখে দিতে নাক সিটকে বলল, এত টক বাবা গো, এত টক জানতাম না রে। অনিশা মুখে টকাস টকাস শব্দ করতে করতে উত্তর দিল, হবে না, আমি এমনি টক বেশি খাই। তবে বেশি ফুচকা খেলো না। অনিশা নীল 20 টাকা নিয়ে বেরিয়েছিল, 5 টাকা ফিরল। সেই দিনের মতো ওরা একে অপরকে বিদায় জানিয়ে বাড়ি এসেছিল ঠিকই,
কিন্তু নীলের মন পড়ে রইল মেয়েটার ওপর। প্রথমবারের প্রথম স্পর্শ, ভোলা কি আর যায়? নীলের পড়ায় মন বসছিল না কিছুতেই। সন্ধে নেমেছে, চারিদিকে শাখে ফু পড়েছে, আর নীল অঙ্ক বইটা খুলে ভাবছে অনিশার কথা। মেয়েটা ভীষণ মিষ্টি। আহারে, হাতটা কেটে গেল ওর বেখেয়ালির জন্য। বেচারি কাঁদছিল। আবার পরক্ষণে নীল এটা বলে নিজেকে সান্ত্বনা দিল, যাকগে খাইয়েছি তো। এসব ভাবছে 7-5 হঠাৎ একটা শব্দ তার বাড়ির লাগোয়া বাড়ি থেকে ভেসে আসতেই যেন চমকে উঠল। এই গলা তো নীল আজই চিনেছে। হ্যাঁ, অবশ্যই তারই গলা, যে গলা বিকেলে অভিমান করে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল, আবার কখনো যে গলায় আজ শুনেছে সে শাসনের সুর। নীল দৌড়ে জানলার কাছে গেল। পাঁচিলটা উঁচু, কিছুতেই দেখা যায় না। নীল এবারে পায়ে পায়ে রান্নাঘরে গেল। তখন মা হয়ে আসা আলু পোস্তর উপরে তেল ছড়াচ্ছিল। তার মা তাকে দেখে বলল, কিরে, উঠে এলি যে পড়া ফেলে? মা, ওই বাড়িতে কারা এসেছে গো? কোনো এক মাস্টার মশাই, আগে ওই দুগ্গিপুরে থাকতেন। ওদের মেয়েটা, ও তো বিনোদিনীতেই পড়ে, তোদের ক্লাসেই। নীলের মনে ফাগুনের হাওয়া। নীল বলল, তারপর? মা খুন্তিটা কড়াইয়ে দুবার ঠং ঠং করে বলেছিল। তারপর আবার কি? আরে ওদের গিন্নি কেমন জানো, মেয়েটার কি যেন নাম, অনিশা, অনিশা ওর মা। আমি ছাদে উঠলাম, আলাপ করতে চাইলাম। ওরে বাবা, কি দিমাগ, কথাই বলে না। যা তুই ঘরে যা। পাশের বাড়িতে থাকতে হলে বাপু প্রতিবেশীদের সঙ্গে একটু সুসম্পর্ক রাখবি না? নীল বুঝলো গতি খারাপ। মা একবার বকতে শুরু করলে এবার বকেই যাবে। তাড়াতাড়ি ঘরে এসে পড়ায় মনোনিবেশ করতে চেষ্টা করল। গান ততক্ষণে থেমে গেছে, কিন্তু পড়ায় মন বসলো না মোটেই। বারে বারে কেবল মনে পড়তে লাগলো তাঁর কথা। এরপর 2 দিন পরপর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অনিশাকে খুঁজল নীল, কিন্তু না, কোথাও নেই সে। অন্য মেয়েদের জিজ্ঞাসা করবে সে সাহস তার নেই। খুব মন মুষড়ে সে একবার পাশের বাড়িতে যখন ঢু মারবে ভাবল, ঠিক তখনই, কাকিমা, নীল বাড়িতে আছে? এই গলা তো তার ভীষণ চেনা। অনিশা। নীল তড়িঘড়ি করে গিয়ে বাইরে বেরিয়ে জাস্ট চমকে গেল। অনিশা দাঁড়িয়ে আছে উঠোনে। ওই তো নীল এসে গেছে, বলো না কি দরকার? আসলে কাকিমা, আমার খুব জ্বর হয়েছিল। আমার ফিজিক্স 2টো ক্লাস মিস হয়ে গেছে। নীল যদি আমায় বুঝিয়ে দেয়। নীলের তখন মন উথাল পাথাল করে উঠেছে। ঝড় উঠেছে মনের মধ্যে, যে ঝড়ের প্রতিটা গতি প্রকৃতি ওর খুব ভালোভাবে জানা নেই। তবে ও জানে এটা নতুন কিছুর একটা ইঙ্গিত, এ ভিন্ন আর কিচ্ছু না। নীলের মা বলল, হ্যাঁ, কেন দেবে না মা, নিশ্চয়ই দেবে। এই বাবু, এইদিকে আয় না। যা, এই মেয়েকে ঘরে নিয়ে যা। ও কি বুঝতে চাইছে একটু বুঝিয়ে দে ওকে ভালো করে। তোমার নাম কি মা? অনিশা। মা হেসে বলল, যাও মা যাও, ওই নীলের সাথে ঘরে যাও, নীল তোমার সব কিছু বুঝিয়ে দেবে। অনিশা ভিতরে এসে ঢোকে। খানিকটা গিয়ে থমকে দাঁড়িয়ে বলে, ভিতুরাম? কি রে? এই কি রে ভিতুরাম, তোর ঘরে নিয়ে যাবি না আমায়? নীল একটু রাগ দেখিয়ে বলে, এই তুই আমায় ভিতুরাম বলবি না বলে দিচ্ছি, ভালো লাগে না। অনিশা মুখ বেঁকিয়ে বলে, তো কি বলবো? যখন দেখতে ইচ্ছা হচ্ছে সোজা আমার বাড়িতে আয়। আমি যেমন এলাম তুইও তো পারিস আসতে। দেখ আমার কত জ্বর, তাও এলাম। দেখ দেখ, হাত দিয়ে দেখ। এই বলে নীলের হাতটা জোরে ধরে কপালে চেপে ধরল অনিশা। গা জ্বরে পুড়ে যাচ্ছে। নীল মাথা নামিয়ে নিয়ে বলে, এত শরীর খারাপ নিয়ে আসার কি দরকার ছিল বলতো তোর? দরকার থাকবে না? আমার যে তোকে বড় দেখতে ইচ্ছে করছিল রে।
নীল এবারে আমতা আমতা করতে করতে বলল, আচ্ছা চল, তুই ঘরে চল চল। এই বলে ওরা দুজন নীলের ঘরে এলো। নীল জিজ্ঞেস করলো, এই হ্যাঁ রে, মাকে কি বলে এলি? মাকে বললাম 2 দিন পড়া হয়নি, আমি ওর কাছে একটু ফিজিক্সটা দেখতে যাচ্ছি, জাস্ট সিম্পল। তোর মা আসতে দিল? হ্যাঁ, বলল জ্বর হয়েছে তো একটু ঘরের বাইরে গেলে ভালো লাগবে। বিকেলেই আসতাম, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ওকে, কোন চ্যাপ্টারটা একটু লাগবে তোর বলতো? এমন কানের গোড়ায় দেব না, আমি গপ্প করতে এসেছি তোর সাথে, গপ্প, বুঝলি? আর ঠিক সেই সময় নীলের মা এলো ঘরে। ওরা দুজন তো চমকে গিয়েছিল, কিন্তু মা বলল, এই অনিশা, নীল না ঘি দিয়ে চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে, তুমি খাবে? জ্বরের মুখে কিন্তু খুব ভালো লাগবে। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসি। অনিশা ঘাড় দোলালো। মা হাসি মুখে চলে গেলেন। এমন সময় অনিশা দুম করে বলে বসলো, নীল, তুই কাউকে ভালোবাসিস? মা, বাবা আর দাদু, ব্যাস। অনিশা কথা শেষ হওয়ার আগেই বলল, ধুর পাগল, কোনো মেয়েকে ভালোবাসিস? নীল কেবল বলল, আমার বয়েজ স্কুল। অনিশা এবার হো হো করে হাসতে হাসতে বিছানায় ধপ করে বসে পড়ল। তা অবশ্য ঠিক বলেছিস। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলল, আমায় ভালোবাসবি রে ভিতুরাম? আমি ভীষণ একা, ভীষণ ভীষণ একা রে। বাবু, খাওয়া হয়ে গেছে? তাহলে প্লেটগুলো নিয়ে যাব? ঘোর কাটল নীল সেনগুপ্তের। এত কিছু ভাবতে ভাবতে কখন যে তিনি সব খেয়ে ফেলেছেন তার খেয়াল নেই। তিনি বললেন, হ্যাঁ নিয়ে যাও। তুমি খেয়েছো তো? একটু থমকে দাঁড়িয়ে অবিনাশ বলল, বাবু, কি ভাবছেন বলুন তো এত? হ্যাঁ? নীল একটু হেসে জবাব দিলেন, ও কিছু না, তুমি যাও, শুয়ে পড়ো, কেমন, যাও। চেয়ার ছেড়ে উঠতেই নীল বুঝতে পারলেন নেশাটা ভালোই ধরেছে, মাথাটা ঝিমঝিম করছে। অবিনাশ খেয়াল করেনি সে বেরিয়ে গিয়েছে ঘর থেকে। বেসিনে হাত ধুয়ে বিছানায় এসে একটা সিগারেট ধরালেন নীল। মনে পড়ে গেল একটা স্বপ্নের মতো ছিল অনিশা। পাখির মতো উড়ে বেড়াতো, জলের স্রোতের মতন উচ্ছলতা ছিল তার, বৃষ্টির মতো ঝরে পড়তো সময় অসময়। তার চোখে ছিল অদ্ভুত মায়া, এমনই সেই মায়া যে মায়ায় কোনো রৌদ্রতপ্ত পথিককে আশ্রয় দিত, সেই প্রাচীন বটগাছটার মতো। এই তো সেই টেস্টের সময়, সামনে মাধ্যমিক। ইতিহাসটা মোটে ভালো করে তৈরি হয়নি নীলের। যথারীতি পরীক্ষা খারাপ হলো। পরীক্ষা শেষে মন খারাপ করে বসে আছে নীল খাল পাড়ে। দিগন্তগামী সূর্যের অপরূপ রূপ দেখতে দেখতে বিমোহিত হচ্ছে সে। ঠিক তখনই অনিশা পাশ থেকে এসে ফিসফিসিয়ে বলল, কি রে ভিতুরাম, একলা বসেছে, মন খারাপ? মেয়েটা কেমন করে যেন বুঝতে পারত নীলের সুখ কখন, নীলের অসুখ কখন। তুলনামূলক নীল হয়তো বুঝতেই পারত না অনিশার মন। যে ছেলেটা কেবল পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝতো না, এমনই নীলকে বুঝিয়েছিল দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাভ। সেই মেয়েটার প্রতি আজ কৃতজ্ঞতা ছাড়া কিছুই নেই বিখ্যাত চিত্র পরিচালক নীল সেনগুপ্তের। বাবা মা খুব চেয়েছিলেন নীল বিজ্ঞান নিয়ে পড়ুক। নীল যে চায়নি তা নয়, সে চেয়েছিল বায়োসায়েন্স, কিন্তু বাবা মায়ের তীব্র আপত্তি তাতে। না, নীলকে পিওর সায়েন্স নিয়ে পড়তেই হবে। নীল সেনগুপ্ত দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বিছানায় টান টান শুয়ে। দু চোখ বুঝতেই তার চোখের সামনে ভেসে এলো তরঙ্গের মতো সেই কমলা বিকেল। কি রে ভিতুরাম, বসে আছিস যে একলা, মন খারাপ? ইতিহাসটা না মোটে ভালো হলো না রে। ধুর পাগল, তাতে কি হয়েছে? আমারও হয়নি। রেজাল্ট খারাপ হলে আবার মা বকবে। তাতে কি? তাতে কিছু নয়,
মায়ের মনে কষ্ট হবে না তাই তো বকবে। এবারে অনিশা বসে পড়ে নীলের পাশে, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ভিতুরাম, কারুর মনে কষ্ট দিতে চাস না তুই, তাই না? না রে। কিন্তু পাগল, এটা তো ফাইনাল না, ছাড় না। অনিশার কথায় কোনো কাজ হলো না। নীল গোমড়া মুখ করে বসে আছে। তা দেখে অনিশা বলল, এই শোন না, একটা কবিতা শোনাবি রে? খুব ইচ্ছা করছে শুনতে। ব্যাস, এই একটা কথা যেন ম্যাজিকের মতো কাজ করলো। নীল যে বড় কবিতা ভালোবাসে কৈশোর থেকে। প্রকৃতির রূপ, ছোট ছোট অনুভূতি, আঘাত, আনন্দ, সুখ, অসুখ কেবলই ধরা দেয় তার কল্পনায়। নীল উৎফুল্লিত হয়ে বলল, আমি একটা নিজে লিখেছি, ওটা পড়বো? নীল নড়ে চড়ে বসে। পকেট থেকে বের করে কুণ্ডলি পাকানো পাতা, যা ঘামে অর্ধেকটা ভিজে গিয়েছে। নীল পড়তে শুরু করে। যখন মেঘেদের কোলাহল থেমে গেল, ঠিক তখনই তোমাকে আমি দেখলাম। কি আছে বলো তো তোমার চোখে, এত শান্তি। তারপর আকাশ থেকে ঝরে পড়ে কেবলই সুখ। মুহূর্তরা স্তব্ধ হয়ে যায়। আমি একজন হেরে যেতে বসা মানুষ, তবুও জিতে যাওয়ার কথা তুমি আমাকে বলে বসলে ফিসফিসিয়ে। আমি হাঁটতে শিখলাম জীবনের অন্য এক নাম আছে, ত্যাগে নয়, উপভোগের আরেক নাম জীবন। জানা নেই কি হলো অনিশার, হাসতে শুরু করলো প্রচন্ড। নীল অবাক হয়ে বলল, কি হলো, ভালো হয়নি? অনিশা হাসি থামিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, বাবা, না না, এমনটা নয়। তবে তোর এত পাকা পাকা কথা যে মনে হয় তুই লিখিসনি। লিখেছে কোনো 70 বছরের বুড়ো। এই বলে আবার হাসতে লাগলো অনিশা। নীল গোমড়া মুখ করে বলল, এই যা তো, আমি আর তোকে কিচ্ছু বলবো না, যা। অনিশা আবার তাকে গলা ধরে বলল, ভিতুরামির একটুখানি ছোট্ট মাথা, কিন্তু সেখানে তার প্রচন্ড রাগ জমানো থাকে। এই দেখ, এইরকম অনেকটা। এরপর অবশ্যই কিছু বলার থাকে না নীলের। মনের মধ্যে একরাশ এক অদ্ভুতরে অনুভূতি হয়, যে অনুভূতি কাউকে বলার নয়, কাউকে বোঝানোর নয়। ঘরের লাইটটা কম করাই ছিল, তাই নতুন করে আর উঠতে হলো না নীল সেনগুপ্তকে। বিছানায় শুয়ে চোখ বোঝার চেষ্টা করতে করতে একবার তার মনে হলো, আজ এত অনিশাকে মনে পড়ছে কেন? কলকাতায় থাকলে, এত কাজের মধ্যে, পরিশ্রমের মধ্যে থাকলে তো কই তার মনে পড়ে না সেই ছেলেবেলা, কিশোরবেলার মধুর দিনগুলোর কথা? হয়তো এখানে কম কাজের জন্য তার বারে বারে মনে পড়ে যাচ্ছে। শিলংয়ে এসেছেন মিস্টার সেনগুপ্ত মূলত স্পট দেখতে, তার পরবর্তী ছবির জন্য। কিন্তু এখানে এসে পরপর 2 দিন ফেঁসে গিয়েছেন প্রবল বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে কাল থেকে বৃষ্টি কমবে। তাই তিনি ভেবে রেখেছেন কালকের পর থেকে কাজ শুরু করা যাবে। অগত্যা এখানে তিনি অপেক্ষা করছেন। করার তো বিশেষ কিছুই নেই, তাই এখান থেকে ফেরাও যাবে না। আর সেই অবসরের স্মৃতিতে ফিরে আসছে বারে বারে তার কৈশোরের সুখ স্মৃতি। অনিশা কি এমন ছিল মেয়েটার মধ্যে? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন নীল সেনগুপ্ত। সে এক কার্তিকের শেষ বিকেল। ওদের সম্পর্কটা স্কুল পেরিয়ে বাড়ির সবাই জানে। দুর্গাপুজো সদ্য শেষ হয়েছে, আসন্ন দীপাবলি, শ্যামাপুজো। একদিন বিকেলে তাদের সেই খাল ধারে, যেখানে তারা প্রায়শই দেখা করত, সেখানে ডাকলো অনিশা। তখন তারা ক্লাস 11। সদ্য হাতে এসেছে সুইচ টেপা ফোন। সেই ফোনেই খবরটা দিয়েছিল অনিশা। বাড়িতে মা খুব বকেছে রে। কে জানালো বলতো? জানি না। আমার তো মনে হয় তোর কোনো বান্ধবী জানিয়েছে। দেখ, শোন না, তুই আমার পাশে থাকলেই হবে, আমার আর কাউকে দরকার নেই। খানিকক্ষণ চুপ করে বসে রইল দুজনে। তখন সন্ধে নামছে। অনিশা নীরবতা ভেঙে বলল, আমি একজনের কাছে নিয়ে যাব, যাবি? কে? চল না, আমার এক ঠাকুমা আছে,
সে সব বলতে পারে। অনিশার কথা ফেলে দিতে পারে নীলের সেই ক্ষমতা নেই। অনিশা চলল সামনে সামনে, আর নীল চলল পিছনে পিছনে। অন্ধকার নামছে তখন খালের ধারে। যে জায়গাটা সংকীর্ণ হয়ে এসেছে সেই জায়গা দিয়ে কিছুটা নিচের দিকে নেমে গেল। এইখানে চাপা অন্ধকার, শ্যাওড়া, হিজল, নিম, খেজুর, জাম, আরও একগাদা গাছের ঝোপ। এখনই জায়গাটা জমাট অন্ধকার। নীল ফিসফিস করে বলল, এইখানে কে থাকে রে? আমার কিন্তু ভয় করছে। কই আগে তো বলিসনি আমাকে। অনিশা ধমক দিয়ে বলল, ধুর ভিতরাম, এত ভয় কিসের তোর? আমি কি তোর খারাপ চাইবো? আর শোন, আমি সব বলিনি, সব বলে দিলে তো হয়েই যায়। আজ বলছি। নীল আর কিছু বলল না। গাছগাছালি ঘেরা এই জায়গাটার মাঝে কিছুটা ফাঁকা মতন জায়গা। অনিশা হঠাৎ ডাকল, ঠাকুমা, ও ঠাকুমা, একবার আসবে গো। কোথা থেকে এক পশলা হাওয়া এসে ছুঁয়ে গেল সেই ডাকের সঙ্গে। দলা পাকিয়ে গেল ছাতিম ফুলের গন্ধ, মিষ্টতা অবশ করে দিল সারা শরীর। ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলে উঠল গাছে গাছে। বাসায় ফেরত পাখির দলের কুহতান এমন এক পরিবেশ তৈরি করছে, সেই স্থানে না থাকলে তার যে অনুভব তা বোঝানো সম্ভব নয়। সে না তো ভৌতিক, না তো অলৌকিক, না তো দৈবিক, সে এক অদ্ভুত অনুভূতি। কেউ এলো না, কেউ সাড়াও দিল না, তবে আরও ঠান্ডা বাড়তে লাগলো। হঠাৎই যেন ফিসফিসিয়ে কেউ বলতে লাগলো নানান কথা। নীল অবাক হয়ে দেখল সামনের বটগাছ থেকে নীল আলোর মতো একটা ধারা প্রবাহ নেমে এলো। সেই সঙ্গে একটা সাদা শাড়ি যেন নেমে এলো, যে শাড়ি যেন কোনো মানুষের অবয়ব নিচ্ছে। নীলের ভয়ের চোটে গলা বন্ধ হয়ে আসছে প্রায়। এমন কিছু সে আগে কোনো দিন দেখেনি। মেয়েটা কি অদ্ভুত রে বাবা! হঠাৎ খুব জোরে নাকি সুরে কিছু যেন বলে উঠতেই নীল দাঁত মুখ খিচিয়ে অজ্ঞান হতে যাবে। ঠিক সেই সময় কেউ যেন তার হাতটা সজোরে ধরে বলল, এই ভিতরাম, ভিতরাম, কি হয়েছে? এই এই ভিতরাম, এই এই ভিতরাম, চোখটা খোল, দেখ, একটা জিনিস দেখাবো, দেখ না। অনিশার গলাতে সে মোটেই শান্ত হতে পারল না। সে ভয় ভয় বলল, তুমি আমাকে এখান থেকে নিয়ে চল। আমি কোথায় এসেছি এটা? তুই আগে আমাকে এখান থেকে নিয়ে চল প্লিজ। আরে এই, আরে পাগল, চোখটা খোল, আমি বলছি, আমাকে বিশ্বাস কর, দেখ, এই চোখটা খোল বলছি। নীল ধীরে ধীরে চোখ খুলে তো অবাক। সে এতক্ষণ যা দেখল সবই ভ্রম নাকি? কোথাও কিছু নেই। অনিশা বলল, দেখ সামনে। নীল দেখে ওই সামনের বটগাছে ঝুঁকে পড়ার ডালে একটা বড় পাখির বাসা। আবছায়া আলোয় স্পষ্ট একটা শকুনি পাখনা মেলে বসেছে বাসার উপরে। মুখের খাবার থেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তাদের ছানাদের। পিছন থেকে রশ্মির মতো আসা অস্তগামী সূর্যের আলো যেন সূচিত করছে এক মায়ের অবস্থানকে। নীল বলে, ওই পাখিটাই ডাকছিল বুঝি? হ্যাঁ পাগল, আর তুই কি ভাবলি ভূত? এটা হলো পাখি বোষ্টমীর আশ্রম। শুনেছি বোষ্টমীর মৃত্যু হয়েছে অনেক আগে, তারপর থেকে কোথায় কি হয়ে গেছে, ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা কেবল আছে। জানিস, আমি আসি যখন আমার খুব কষ্ট হয়, মন খারাপ হয়, তখন আমি রোজ আসি। বোষ্টমী ঠাকুমা আমায় সব বলে দেয়, আমায় শিখিয়ে দেয়, আমায় বোষ্টমী গান শেখায়, জানিস। নীল অবাক হয়ে বলে, তুই বোষ্টমীর গান জানিস? হ্যাঁ জানি তো, শুনবি? শোনা দেখি। অনিশা গলা ছেড়ে গেয়ে ওঠে, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, ঝড়ে তুফান এলে পরে
ধন্য ধন্য হো বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর পোস্তা করে। ধন্য ধন্য হো বলি তারে। খানিকক্ষণ চুপ করে নীল অনিশাকে বলল, রাত হয়েছে, এখন তো বাড়ি চল, কাল আসবি, দেখবি এই জায়গাটা কত সুন্দর। অনিশার কথা শুনে পরে ওকে না জানিয়ে এখানে এসেছিল নীল। অনিশা তো কিছুই মিথ্যে বলে না, এটাও মিথ্যে বলেনি। জায়গাটা সত্যি নৈসর্গিক, ওই ঢিপি, কুচফল আর ষাঁড় দিয়ে চলা পিঁপড়ের দল, মাটি থেকে উঠে আসা এক নেশা ধরানো সুবাস, আর সেই সঙ্গে জায়গার একপাশে উঁচু হয়ে থাকা অযত্নে লালিত কবরস্থান, যা বোষ্টমীর। কিন্তু এখনো পর্যন্ত নীল মেলাতে পারেনি। প্রথমে সেদিন যা দেখেছিল তা কি সবই চোখের ভুল ছিল? নীল সেনগুপ্ত বিছানায় চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলেন। বাইরে তখন বৃষ্টি নেমেছে অঝরে। এমন হয়ে ঘুমানোর চেষ্টা করলে বেশি বেশি করে কানে ধরা দেয় সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম শব্দ। সময়টা এখন এপ্রিল ঠিকই, এমন সময় প্রচণ্ড গরম কলকাতা শহরে, কিন্তু এই শিলং এখন বেশ শীতল। মনে পড়ে গেল আবছা আরও কয়েক গুচ্ছ স্মৃতিপট। এপ্রিল মাসের মাঝ দুপুর, পাখি বোষ্টমীর আশ্রমে ওরা দুজন, নীল আর অনিশা। কিছুদিন আগেই শেষ হয়েছে ওদের দুজনের ক্লাস 11-এর পরীক্ষা। নীলের কাঁধে মাথা রেখেছিল অনিশা, বলছিল, আমি তোর সাথে সারা জীবন কাটাতে চাই, থাকবি তো আমার সাথে? যদি জীবন থাকে, আমাকে তোর থেকে কেউ আলাদা করতে পারবে না, বুঝলি? নীল চকিতে মাথাটা তুলে নিয়ে অনিশার গাল দুটো হাতে ধরে বলল, প্লিজ ওভাবে বলিস না। অনিশা কিছু বলেনি, কেবল ঠোঁট ডুবিয়ে দিয়েছিল সেই ভিতুরামের ঠোঁটে। তখনও সূর্য অস্ত যায়নি। এপ্রিলের মাঝ বিকেলের আলো তখন খুব ব্যস্ত সমস্ত পুকুর, খাল, নদীর বুক থেকে জল শুষে নিতে। এভাবে মিনিট পাঁচেক থাকার পরে কোনো কথা বলল না একে অপরকে, কেবল অপলক দৃষ্টিতে তাকিয়েছিল ওরা দুজন। মায়াবিনী ছিল অনিশা, স্নেহশীলা ছিল অনিশা। অনিশার মধ্যে যে কি নেশা ছিল কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেনি নীল। এমনটা যে হয়েছে অনিশার সাথে থাকতে থাকতে। নীলের রেজাল্ট খারাপ হয়েছে, নীল ফার্স্ট বয় থেকে লাস্ট বয় হয়েছে, তা কিন্তু নয়। কিন্তু সেই মায়া ছাড়িয়ে যেতে পারেনি কখনোই, নীল থেকে নীল সেনগুপ্ত হওয়ার পরেও না। যদি বর্ষাকালের কথা বলা যায়, বর্ষায় আকাশ তখন মেঘলা, বৃষ্টি হয়েছে খানিক আগে। বড় দিঘির বুকে নৌকোয় ওরা দুজন, নীল আর অনিশা। আকাশের বুকে ঝিলিক দিয়ে যাচ্ছে সরু সরু রেখা, যে আলো চমক দেয় না ঠিকই, কিন্তু দিঘির বুকে নৌকোয় শুয়ে থাকা দুটো মানুষের চোখ স্থির আকাশের দিকে, যাদের চোখে স্বপ্ন ভবিষ্যতের, একসাথে দুজনের ঘর বাঁধার। তাদের চোখ দুবার বুজে যায়, মুহূর্তের জন্য হলেও তাদের স্বপ্ন ভঙ্গ করতে পারে। তুই গান জানিস? ভাটিয়ালি আমার খুব ভালো লাগে। অনিশা নীলের কাছে গাঢ় হয়ে এসে বলল, গা না তবে। ভালো হবে না কিন্তু, এই আমি বলে দিলাম, আমার অত ভালো গলা নয়। ধুর, গা না বাবা, তুই না সত্যি ভিতুরাম। এতে আবার ভিতুরামের কি আছে? এই, তুই ঝগড়া করবি না গাইবি? আচ্ছা দাঁড়া, গাইছি। নীল গলাটা একবার ঝেড়ে নিল। সেই ফাঁকে আকাশ সুযোগ পেয়ে দুবার চমকে উঠল। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, কুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আরে কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পানি। দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায়
ডুবাইলি রে আমায়, ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। সেই যে মৃদুমন্দ বাতাস দোলকি চালে এগিয়ে চলা নৌকোর তাও হাওয়ার বেগের সাথে, সে এক অপূর্ব অনুভূতি। সে অনুভূতির কথা বলে বোঝানোর নয়। অনিশা নীলের গলাটা জড়িয়ে ধরে বলল, তুই এত ভালো গান গাইতে পারিস বলিসনি তো? কই ভালো, তোর মনে হয় মাথাটা গেছে। হুম, ভালোই তো, খুব ভালো। এরপরে চলতে থাকলো ওদের প্রেম। একটা ছেলে তার জীবন সঙ্গিনী যেমন চাইতে পারে ঠিক তেমনই ছিল অনিশা। অনিশার যে নীলকে ভালো লাগে না তা কিন্তু নয়, কিন্তু অনিশার অনুভূতি নীলের প্রতি কেমন সে জানে না। কেবল নীল এইটুকু জানে, অনিশা নীলের খারাপ হোক বা ক্ষতি হোক এমন কিছু কখনো করতে দেবে না বা নিজেও করবে না। যখন ওদের বিষয়টা সর্বত্র জানাজানি হয়ে গেল, তখন নীলের মা পছন্দ করতো না অনিশাকে, অনিশার মাও পছন্দ করতো না নীলকে। যদিও নীল অনিশার বাড়িতে যেত কম, অনিশাও আসতো নীলের বাড়িতে, কিন্তু ওদের সম্পর্কটা জানাজানি হওয়ার পর থেকে নীলের মা অনিশাকে বড্ড দূরছাই করত। সেই সঙ্গে নীল আসতে বারণ করত অনিশাকে। সে সোনার পাত্রী নয়, সেই তো একবার ধুম জ্বর নীলের। সন্ধ্যায় এসে হাজির অনিশা, বলা নেই কওয়া নেই, সোজা নীলের ঘরে। নীলের মা চমকে উঠলেন তাকে দেখে, বললেন, কেন এসেছিস সেখানে? বেরিয়ে যা। নীলকে একবার দেখতে এসেছে কাকিমা। তুই চলে যা অনিশা, আমার মা তোকে সহ্য করতে পারে না। নীল কোনো ক্রমে ক্ষীণ গলায় জবাব দিল। নীলের মা চিৎকার করে উঠে বলল, দিন রাত আমার ছেলেকে ওনার মা গাল দেবেন, অভিশাপ দেবেন, আর আমাকে নাকি সহ্য করতে হবে সব কিছু। কিন্তু আমি তো নীলের সর্বদা ভালোই চেয়েছি কাকিমা। পরশু থেকে ওর জ্বর শুনে আমি আজ মায়ের মন্দিরে পুজো দিয়ে ওর জন্য ফুল এনেছি, ওর মাথায় ছুঁয়ে দেবো বলে। অনিশার চোখের কোণে জল। নীলের মা এমনিতেই নরম মনের। অনিশার চোখে জল দেখে নীলের মা সুরমা দেবী বললেন, মারে, ওর উপর আমার কোনো রাগ নেই, কিন্তু কোনো মানুষ যদি দিন রাত আমার ছেলেটাকে অভিশাপ দেয়, আমি কি সহ্য করতে পারবো? অনিশা মাথা হেঁট করে দাঁড়িয়েছিল। নীলের মা বলল, আয় মা, নীলের কাছে আয়, ছুঁয়ে দে তোর পুজোর ফুল। নীলের শরীরে যখন সেই ফুল ছুঁয়ে দিয়েছিল অনিশা, যেন বিদ্যুতের ঝলক দিয়েছিল নীলের শরীরে। কি অদ্ভুত, নীলের আর পরের দিন থেকে কোনো জ্বর বা অসুখের চিহ্ন ছিল না। নীলের মা তো নীলের বাবাকে বলেই ফেলেছিলেন, ওই মেয়েকেই আমি বউ করে আনবো, যাই হয়ে যাক। মেয়েটা জাদু জানতো সত্যি। নীল সেনগুপ্ত পুনরায় চোখ বোঝার চেষ্টা করলেন। মাথা তার প্রচণ্ড ধরেছে। বাইরে থেকে নূপুরের মতো ভেসে আসছে মৃদুমন্দ বৃষ্টির শব্দ। হঠাৎ নাকে একটা মৃদু গন্ধ এলো, একটা মিষ্টি ফুলের গন্ধ। নীল সেনগুপ্তের মনে পড়ে গেল, এই গন্ধ তার চেনা, ভারী চেনা, ভারী মায়াবী গন্ধ। এই তিল তো মাত্র অনিশা, কিন্তু এই গন্ধ এখানে কেমন করে? হঠাৎ নীল সেনগুপ্ত অনুভব করতে লাগলেন তার মাথার ওপরে পরম যত্নে কেউ হাত বুলিয়ে দিচ্ছেন। ধড়মড় করে উঠে বসলেন বিছানায়। এক পলকে দেখতে পেলেন বিদ্যুতের গতিতে কে যেন সরে গেল আলমারির পাশে। ভয় পেয়ে শুকনো গলায় নীল সেনগুপ্ত বললেন, কে কে ওখানে? বেড সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলেন। হঠাৎ জোরালো আলো জ্বলে ওঠায় সেই মায়াবী পরিবেশকে কেউ যেন ছত্রভঙ্গ করে দিল নিমেষে। না, কেউ তো নেই, তবে তবে সেই গন্ধটা আছে, মিষ্টি ফুলের গন্ধ, সেই তেলের গন্ধটা। আলমারির দিকে তাকিয়ে কি যেন একটা মনে হলো নীল সেনগুপ্তের। সাধারণত এই হোটেলের রুমের আলমারি কমই ব্যবহৃত হয়, চাবি রুমেই থাকে। নীল সেনগুপ্ত বিছানা থেকে নেমে চাবি নিয়ে আলমারি খুলে ফেললেন। না, ফাঁকা আলমারি। চারিদিকে চোখ ঘুরিয়ে কিচ্ছু দেখতে পেলেন না। ভেতরের লকারটা দেখে তার যেন কেমন মনে হলো। এই চাবিটা খুলতে তাকে বেশ বেগ পেতে হলো। হোটেলের রুমের লকার সাধারণত কেউ খোলে না, তাই দীর্ঘদিন থাকতে থাকতে লকটায় জং ধরে এসেছে।
একটু চেষ্টা করতেই খুলে গেল। খুলতেই দেখা গেল ভেতরে কয়েকটা জিনিস, পুরনো কিছু কাগজ। কিছু একটা অজানা সন্ধানে সেই লকার হাতড়াতেই হঠাৎ একটা পুরনো রুমাল হাতে এলো। যে রুমালটা হাতে আনতেই চমকে উঠলেন মিস্টার সেনগুপ্ত। রুমালটা তিনি চেনেন খুব ভালো করে। পিঙ্ক কালারের রুমাল, অনেকদিন না ব্যবহারের জন্য হয়তো মলিন হয়ে গেছে, কিন্তু রুমালের কোণে স্পষ্ট লেখা অনিশা। এই কি করে সম্ভব? এই হোটেলেই কি তবে? উচ্চ মাধ্যমিক শেষ। নীল আর অনিশার মধ্যে সম্পর্কটা মোটেই মেনে নিতে রাজি নয় অনিশার পরিবার। নীল আর অনিশা বেশ কয়েকবার শারীরিক সম্পর্কতেও জড়িয়েছে এরই মধ্যে। সে কথাও জানাজানি হয়েছে। সে এক প্রবল অশান্তি। এরই মধ্যে সেই পাখি বষ্টমীর আখড়ায় ডাকলো অনিশা। নীল সেদিন একটু দেরি করেই গিয়েছিল। সেখানে গিয়ে দেখে অনিশা দাঁড়িয়ে। নীল পরিষ্কার দেখতে পেল অনিশার চোখে জল। ওকে আসতে দেখে অনিশার চোখ মুছে ফেলল। নীল এসে প্রথমেই প্রশ্ন করল, এই কাঁদছিস কেন তুই? অনিশা সে উত্তর না দিয়েই বলে, আমার সম্বন্ধে তোকে যদি কেউ জিজ্ঞেস করে কি বলবি তুই? কি আবার বলবো? বলবো আমার ভালোবাসা। সেটা নয়, আমার চরিত্র, স্বভাব। নীল মুহূর্তখানেক ভাবে, এরপর জবাব দেয়, তোর সম্পর্কে নতুন করে আর কি বলি বলতো? তোর মধ্যে এক অদ্ভুত মায়া আছে জানিস, যে মায়া কাটাবার ক্ষমতা কারণ নেই। এই ভিতুরাম, একদম কবি সাজবি না। ঠিক করে বল, কি কি খারাপ দেখতে পাস আমার মধ্যে তুই? খারাপ তো কিছুই দেখিনি, তবে যদি কেউ একান্তই বলতে বলে তাহলে বলবো তুই বড্ড একরোখা। বিশেষ করে তুই আমাকে নিয়ে বড্ড একরোখা, বড্ড পজিটিভ। অনিশা খানিকক্ষণ চুপ করে রইল, বলল, বাবা মা আমাকে শিলংয়ে নিয়ে যাচ্ছেন। ভালো তো, যা ঘুরে আয়। ভালো মোটেই না। ওখানে আমাকে বোর্ডিং কলেজে ভর্তি করবে মনে হয়। বাবার কে পরিচিত আছে তাদের কাছে। অতই সোজা বুঝি? তুই কি এখানে আসবি না নাকি? তারপর তোর ফোন আছে, টুক করে বলে দিবি আমায় সব কিছু। আমিও দেখবিস শিলংয়ে গিয়ে ভর্তি হয়ে যাব তোর কলেজে। অনিশার মুখে একটা হাসির রেখা ফুটতে চেয়ে মিলিয়ে গেল। আমার না মনে হচ্ছে এই আমার শেষ দেখা তোর সাথে, আর বোধহয় কোনোদিন দেখা হবে না। এই বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো অনিশা। নীল ঝাঁকাতে লাগলো অনিশাকে। কেন কেন হঠাৎ এমনি মনে হচ্ছে কেন বল? অনিশা সেদিন বেশি কিছু বলেনি। ওরা দুজন একে অপরকে জড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। কত ঘন্টা সে হিসেব করলে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু সেই হিসেব নেই। সূর্য অস্ত চলে গিয়েছে অনেকক্ষণ আগে। আশ্রমের এই অংশের অন্ধকার গভীর হয়ে রাতের কোলে ঢলে পড়তে বসেছিল। অদ্ভুত নীরবতা, যেখানে দুটো মানুষ ধানুরের মতো নিবিড় হয়ে আছে। এই বন্ধন যেন কোনো মতেই ভাঙার না। অনিশা বলে উঠেছিল, কি রে ভিতুরাম, ভয় করছে না? নীল সেনগুপ্তের চোখে জল। মনে পড়ে গেল এই অনিশার শেষবারের মতন তাকে ভিতুরাম বলে ডাকা। এরপর আর তাকে কেউ ডাকেনি ভিতুরাম বলে। স্যার বলেছে, দাদা বলেছে, ভাই বলেছে, অনেকে তো আবার ডার্লিংও বলেছে, কিন্তু ভিতুরাম না। এই ডাকের যে জোর ছিল, যে ঘনিষ্ঠতা ছিল, যে মায়া ছিল, যে স্তব্ধতা ছিল, এই পৃথিবীতে কারো কারোর সেই ক্ষমতা তো নেই। পৃথিবীর বাইরেও হয়তো কোথাও নেই। তারপরে সেদিন ওরা বাড়ি ফিরেছিল। পরদিন সকালে অনিশাদের বাড়ির সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল। নীল ছাদ থেকে দেখেছিল। অনিশা ঘুরে তাকিয়েছে তার দিকে। সে কি শীতল দৃষ্টি, সে কি কাতরতা সেই দৃষ্টিতে, যেন সব মায়া বন্ধন জোর করে ছিঁড়ে চলে যাচ্ছে। সে যেতে তো হবেই তাকে। এরপরে দিনের পর দিন কেটে যায়। নীলের রেজাল্ট বেরোয়। নীল রাজ্যের মধ্যে তৃতীয়।
আর অনিশা রাজ্যের মধ্যে পঞ্চম হয়। কিন্তু কোথায় অনিশা? তারা তো আর ফেরেনি। অনিশা স্কুল, নীলের বাবা মা অনেকে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। নানা লোকে নানা কথা বলেছিল। নীলের সেসব শোনার সময় ছিল না। সে ঈশ্বরের কাছে মাথা কুটেছে, মানত করেছে, মা কালীর সামনে গিয়ে বুক চিরে রক্ত দিয়েছে, বাবা পঞ্চাননের মন্দিরে শিবরাত্রিতে ত্রিবেণী থেকে পাক্কা 60 মাইল হেঁটে জল এনে মাথায় ঢেলেছে। পাখি বৈষ্ণবীর আখড়ায় গিয়ে চিৎকার করে গভীর রাতে ডেকেছে, অনিশা ঠাকুমা, অনিশা ঠাকুমা, তুমি শুনছো? তুমি শুনতে পাচ্ছ? অনিশা কোথায়? অনিশা ঠাকুমা, আমার অনিশা কোথায়? কিন্তু কেউ সাড়া দেয়নি। একটা পাখি পর্যন্ত ডেকে ওঠেনি ওর যন্ত্রণা সমব্যথী হয়ে। চুপ করে বসত খালের ধারে, দিন রাত বসে থাকতো পাখি বৈষ্ণবীর আখড়ায়। যদি একবার সেই আগের মতো তার কানের পাশে কেউ যদি এসে বলতো, এই ভিতরাম, কিন্তু কেউ বলেনি। যেন এক মুহূর্তে বিশাল ভিড়ের মাঝখান থেকে এক সুন্দর জলছবি সেজে অনিশাকে কেউ মুছে নিয়ে গেছে নীলের পাশ থেকে। দিনের পর দিন নীল অসুস্থ হয়ে পড়তে পড়তে ওর বাবা মাও দিশেহারা। তখন ওদের দেখা হয় ফাদার জোসেফের সাথে। মানসিক চিকিৎসা কেন্দ্রে নীল তখন পাগলের মতো বেডের সাদা কাপড় টানাটানি করছে আর সমানে বলে যাচ্ছে, অনিশা, অনিশা, আমি তোর ভিতরাম, বুঝলি? জানিস তো, আমি তোর ভিতরাম, আমি 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 ভিতরাম। তখন হঠাৎ একটা সাদা পোশাকে ভদ্রলোক তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, কুল ডাউন, শান্ত হও মাইসান। অনিশাকে দেখবে তো তুমি? সে এক জাদু তার কণ্ঠে। তিনি নীলকে নিয়ে গিয়েছিলেন ওই নার্সিংহোমের ছাদে। আঙুল দিয়ে দেখিয়েছিলেন সূর্য, যে সূর্য গা দিয়ে ভেসে চলেছে ঝাঁকে ঝাঁকে পাখি। এই যে এত বড় সভ্যতা, এত কংক্রিটের জঙ্গল, তাদের সেসব প্রতি মোহমায়া নেই, কেবল ভেসে যেতে হয় তাদের। সেই দেখিয়ে ফাদার জোসেফ বলেছিল, লিসন মাই সান, ভালোবাসাকে তো আবদ্ধ করে রাখতে নেই, তাকে মুক্ত করে দিতে হয় ওই পাখিগুলোর মতো। ইউ ডোন্ট ওরি মাই সান, আই ক্যান শিওরলি টেল ইউ সে ফিরবে। ইয়েস, শি উইল রিটার্ন। জীবনের চরম মুহূর্তে যেদিন তুমি গিয়ে দাঁড়াবে, at that very moment সে আসবেই। Yes, she must come. Believe on God. তিনি তো কারো কোনো ক্ষতি চান না। যা করেন তিনি ভালোর জন্যই করেন। আন্ডারস্ট্যান্ড? পরে ফাদার জোসেফের সাথে নীল সুস্থ হয়ে উঠেছিল। আজকের নীল সেনগুপ্ত হয়ে ওঠার লড়াইটা খুব কঠিন ছিল, কিন্তু সে পেরেছে। নীল সেনগুপ্ত যা পারেননি তা হলো নতুন করে কাউকে ভালোবাসতে। তার জীবনে সে সব ফিরিয়ে দিয়েছিল সে ফাদার। তার কথাগুলো আজও অক্ষরে অক্ষরে মেনে চলে সে। I can surely tell you, my son, জীবনের চরম মুহূর্তে যেদিন তুমি গিয়ে দাঁড়াবে, সেদিন সে আসবেই। She must come. She must. দুফোঁটা জল গড়িয়ে পড়ল নীল সেনগুপ্তর চোখ দিয়ে সেই রুমালের ওপর। নীল সেনগুপ্ত খুব পরিষ্কার হয়ে যান, এই হোটেলের সাথে অনিশার কোনো না কোনো একটা কানেকশন তো আছেই। তিনি সেই রাতে আর খোঁজ করেন না, কারণ তার মনে হয় তখন আঘাত করছে সেই স্মৃতিগুলো। রাত 2টো। এখন বিখ্যাত চিত্র পরিচালক নীল সেনগুপ্ত, যার পায়ে লুটিয়ে থাকে শত শত অভিনেতা অভিনেত্রী, তিনি কাঁদছেন শিশুর মতো। তার সঙ্গে হাউ হাউ করে কাঁদছে এই শিলং শহর।
সকাল তখন কটা জানা নেই। নীল সেনগুপ্ত ধর্মর করে বিছানার উপরে উঠে বসলেন। রাতের পোশাক পরেই তিনি দৌড়লেন ম্যানেজারের ঘরে। ম্যানেজার চমকে উঠলেন, তাকে দেখে বললেন, ইয়া শিওর স্যার, এনি প্রবলেম? না না, আমার একটা ইনফরমেশন চাই খালি। অফকোর্স, আপনি বলুন না স্যার। 1996 সালে রেকর্ড বুক আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আছে তো। আচ্ছা, একটু চেক করুন না। 1996 সালে 12 কিংবা 13 এপ্রিল অনিশা মুখার্জি, সৈকত মুখার্জি আর মানসী মুখার্জি এরকম নামের কেউ এখানে চেক ইন করেছিল কিনা একটু বলতে পারবেন? শিওর, আপনি একটু ওয়েট করুন, আমি জাস্ট আপনাকে চেক করেই জানাচ্ছি স্যার। এই বলে ম্যানেজার চেক করতে লাগলেন। বেশ খানিকক্ষণ খোঁজার পর বললেন, হ্যাঁ স্যার, পেয়েছি। এই তো 13 এপ্রিল 1996 এনারা চেক ইন করেছিলেন। রুম নাম্বার 107, মানে হ্যাঁ স্যার, আপনার কম্পার্টমেন্টেই। চেক আউটের ডেট কোনো কিছু আসে? দেখুন তো চেক আউট ডেট। যা দেখছি চেক আউট তো করেননি। এ বাবা, ভাড়াটাও তো ডিউ রয়েছে। আপনাদের কেউ হয় স্যার? চেক আউট করেনি মানে? আপনি কি ফাজলামো করছেন নাকি আমার সাথে? আজ 20 থেকে 22 বছর হয়ে গেল, আপনি বলছেন চেক আউট করেনি? আসলে স্যার, তখন তো কম্পিউটারে ডেটা ইনপুট করা হতো না, এটা কোনো কারণে একটা মিস্টেক হয়ে গেছে। কে ম্যানেজার ছিল সেই সময়? এটা তো আমি বলতে পারবো না। কেন বলুন তো? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? নীল সেনগুপ্ত নিঃশ্বাস ফেললেন। না, কিছু না, ছাড়ুন। পরের দিন বৃষ্টি যখন একেবারে নেই, নীল সেনগুপ্ত গেলেন স্পট দেখতে। পাহাড়ের ওপরে যে অংশটা শুটিং হবে সেখানে বেশ কিছু ছবি তুলতে ও জায়গাটার জিওগ্রাফিক্যাল বিভিন্ন দিক দেখে নিতে নিতে সন্ধে নেমে এলো ঝোপ করে। কিন্তু মুশকিল হলো, তিনি যে শত বারণ করা সত্ত্বেও একা এসেছেন। অবিনাশ, ম্যানেজার সবাই বলেছিল সঙ্গে কাউকে নিতে, কিন্তু নীল সেনগুপ্তে কিছু নীতি রয়েছে। তিনি প্রথমবার স্পট দেখেন একেবারে একা। যদিও পাহাড়ি রাস্তায় তার গাড়ি চালানোর ক্ষমতা যে একেবারে খারাপ, এমনটা একেবারেই নয়। গাড়ি চালাতে গিয়ে তিনি একটা সমস্যায় পড়লেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি নতুন করে শুরু হতেই তার গাড়ি পিছলাতে লাগল। তিনি ব্রেক ধরে খুব সন্তর্পণে চালাতে লাগলেন, কিন্তু হাওয়ার দাপট তাকে রুখবে কে? যেন উড়িয়ে নিয়ে যেতে চাইল গাড়ি সমেত মিস্টার সেনগুপ্তকে। আর রাস্তার সামনে ধোঁয়ার মতন কুয়াশা। গাড়ির হেডলাইটের আলো যেন তাকে চিরে মোটে বেরোতে পারে না। এইভাবে গাড়ি যে মোটে চালানো যায় না। খুব ধীরে ধীরে একটা একটা করে বাঁক পেরোতে লাগলেন, আর তার মনে হতে লাগলো কি ভুলটাই না করে ফেলেছেন তিনি। সবই ঠিক ছিল, মুশকিলটা হলো সামনের বাঁকটা ঘুরতে গিয়ে কোনো কারণে তিনি ব্রেকটা ছেড়ে গিয়েছিলেন। অমনি গাড়ি চকিতে স্লিপ খেয়ে রাস্তা থেকে ছিটকে যেতে লাগলো খাদের দিকে। ব্রেক কষলেন, কিন্তু না। তিনি দেখতে পেলেন গাড়ি যেদিকে দৌড়চ্ছে সেদিকে একটা বিশাল পাথর। ভয়ে আতঙ্কে চোখ বুজে ফেললেন তিনি, কিন্তু হঠাৎই গাড়ি ঝাঁকুনি খেয়ে থেমে গেল। তিনি চোখ খুললেন। এ কি? হেডলাইটের আলোয় তিনি দেখতে পেলেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। এই দুর্গম পাহাড়ি রাস্তায় এত রাতে একটা মেয়ে কিভাবে? মুখ তার ঢাকা লম্বা লম্বা চুলে। নীল সেনগুপ্ত জানলা থেকে মুখ বাড়িয়ে ভয় ভয় বললেন, কে 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 তুমি? এলোমেলো হাওয়ায় চুল উঠছে তার। আশ্চর্য হয়ে নীল দেখলেন আর কেউ নয়, সামনে দাঁড়িয়ে আছে তার ছেলেবেলার ভালোবাসা, তার সারা জীবনের স্মৃতি অনিশা। কোনো পরিবর্তন নেই তার চেহারায়। ঠিক যেমন তাকে ছেড়ে গিয়েছিল সে, ঠিক তেমনই আছে অনিশা। আজ প্রচণ্ড বিপদ আর তার মাঝে এসে দাঁড়িয়ে রয়েছে। ফাদারের কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কি রে ভিতরাম,
ভয় পেলি নাকি? জবাব দিলেন না নীল সেনগুপ্ত। দৌড়ে নামতে গেলেন, কিন্তু ওই মূর্তি বাধা দিল তাকে। এই এই একদম না, একদম আমার কাছে আসিস না। এতদিন বাদে দেখা হলো, কাছে আসতে দিবি না বল? তুই কি এতটাই নিষ্ঠুর? আমায় ছেড়ে একদিন বলে হাউ হাউ করে কেঁদে উঠল মিস্টার সেন। আমায় দেখে বুঝতে পারছিস না? এবার লক্ষ্য করলে নীল সেনগুপ্ত, তার সারা শরীরে অদ্ভুত ফ্যাকাশে একটা সাদা রং, চোখ দুটো স্থির মাছের মতো। নীল সেনগুপ্ত বলতে গেলেন, তুই মরে গেছি। আজ থেকে 22 বছর আগে। জানিস, মা বাপিকে অনেকবার বারণ করেছিল, বাপি শুনলো না, নিজে ড্রাইভ করে এলো। আর ফেরার পথে গাড়িটা এখান থেকে, ওই যে দেখছিস নিচে, আমরা ওই নিচে হারিয়ে গেলাম রে। কাঁদতে লাগলেন নীল সেনগুপ্ত। ও বাবা, আমায় এখনো ভুলিসনি দেখছি। কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি? কেমন আছিস রে? কত বড় হয়ে গেছিস রে। আমার আর বড় হওয়া হলো না। এই, আমার জন্য একটা কাজ করবি রে? বল বল। আমাদের নামে গ্রামের মায়ের মন্দিরে একটা পুজো দিয়ে দিবি, তাহলে আমরা মুক্তি পেয়ে যাব। আমাদের আর দেখা হবে না বল? আমাদের দেখা হবে না? হবে তোরে পাগল, সামনের জন্মে নিশ্চয়ই দেখা হবে। সেই পাগল, তুই বিয়ে করিসনি, কাউকে আর ভালোবাসিসনি? কি করে করবো বল? কি করে করবো? তুই তো ছিলি আমার সব, তুই তো ছিলি আমার আমার একমাত্র বাগিনী। এরপর হাওয়ায় বুক মুচড়ে কেঁদে ফেলার পালা, আকাশের বৃষ্টি হয়ে ভেঙে পড়ার পালা। অনিশা যে এখন প্রেতিনী, তার বাঁচতে চাওয়ার পালা। কিন্তু সব চাওয়ায় যে নিয়তির তুলিতে আঁকা থাকে একটা সীমাবদ্ধতা, তাই না? আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সাত্যকী বসুর কলমে সে আছে। আজ গল্প পাঠে ছিল ঈশান, রিমঝিম, দেবাশিস সেনগুপ্ত, শিউলি, বিতান, সৌরভ ও অরূপ। গল্পের সূত্রধর ঈশান। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে সেড। প্রচ্ছদ কৃষ্ণেন্দু। গল্পের সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশনে ছিল ব্রতদীপ ও ব্রতশ্রী। পর্বটির সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় ছিল পার্থপ্রতিম। আমাদের আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট করে। আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। তবে আজ আসি, আবার কোনো অন্য দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন ও শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।